আমের সিজন আর আচার বানাবো না তা তো হবে না। আমের সিজন আসা মানেই আচার নিয়ে ব্যস্ত হয়ে পড়া, যেন এই রোদ থাকতে থাকতে আচার বানিয়ে গুছিয়ে রাখি, সারা বছর ভালো করে খাওয়া যায়। সারা বছর খাওয়ার জন্য আমরা আচার বানায় রাখি। এখন দেখেন আমি আমগুলোকে পাতলা পাতলা করে কেটে লবণ হলুদ মাখিয়ে এটাকে একটু আধা শুকনা করে নিয়েছি। আজ আমরা বানাবো টক মিষ্টি আচার, যার কারণে আমি আমটাকে এখানে শুকনা করে নিয়ে এর ভিতরে অনেকগুলো চিনি ঢেলে দিয়েছি। যেহেতু আমটা প্রচুর টক, যার জন্য আমি বেশি করে চিনি দিয়ে এবার চিনি দিয়ে আমটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আমি আমটা কিন্তু বেশ ভালো শুকিয়ে নিয়েছি, পুরোপুরি কটকটা শুকনা হয়নি, এখানে হালকা ভিজা ভিজা আছে, যাতে আমের গায়ে চিনিটা ভালো করে লাগে, সেজন্য আমি হালকা ভিজা ভিজা রেখেছি। এবার আমি হাতের সাহায্যে এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, যেন আমের গায়ে ভালো করে চিনিটা লেগে যায়। এখানে প্রায় আমার 4-5 কেজি আমের শুকনা আছে। আমি এইগুলো দিয়ে এখন আচার বানাবো, এই জন্য আমি অনেকগুলো চিনি দিয়েছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। এখন আমার চিনি মিশানো শেষ, আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা সরিষা, আর এখানে দেব পরিমাণ মতো লাল সরিষা। আমি সাদা সরিষাটা একটু বেশি দিয়েছি আর লালটা একটু কম দিয়েছি। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। সরিষাটা কিন্তু জোরে জাল দিয়ে ভাজলে সরিষার কালার নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমার সরিষা ভাজা শেষ। আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা, এখানে সাদা লবঙ্গ, আর হচ্ছে গিয়ে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, ভুল হয়ে গেছে, সাদা গোলমরিচ কালো গোলমরিচ। আমি এটা দিয়ে এখন এই কড়াইতে প্রথমে আমি দারচিনিটা দিয়ে দেবো, যেহেতু দারচিনি একটু শক্ত, এটাকে আমি দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু গরম করে নেব। দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হতে একটু সময় লাগে, এই জন্য আমি এই মশলাটা আগেই দিয়েছি। এটা দিয়ে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। দেখেন আমার এলাচ লবঙ্গটা ভাজা হয়ে আসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব বাকি মশলাগুলো, দিয়ে এটাকে আমি আর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি লবঙ্গ ব্যবহার করিনি, এখানে শুধু আর লাস্টে আমি একটু জিরা দিয়ে দেবো। জিরা না দিলে কিন্তু আচারটা ভালো হয় না। আচারের সেন্ট আর স্বাদের জন্য কিন্তু জিরাটা দিতেই হবে, এখানে দিলে কিন্তু আচারটার স্বাদটা আরও বেড়ে যাবে। আমি এটাকেও একটু মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেন বেশি ভাজা যাবে না আবার কমও হবে না। আমি এগুলো আগে থেকে ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি সরিষাটা ব্লেন্ডারে দিয়েছি, এই জন্য আমি সরিষাটা শুকনা ব্লেন্ডার করে নেব। মশলাটা আমি শুকনা রাখবো, যেন আমার মশলাগুলো সব আচারের ভিতরে দিতে সুবিধা হয়, এজন্য আমি এটাকে শুকনা ব্লেন্ডার করে নিয়েছি। এবার এখানে 5 ফোড়নটাও দিয়ে দিয়েছি, এটাকেও আমি ব্লেন্ড করে নেব। এটাকে কিন্তু বেশি মিহি করা যাবে না, আধা ভাঙা করতে হবে, তাহলে কিন্তু আচারের স্বাদটা ভালো হবে। এবার আমি এগুলো সব ঢেলে রেখে দিয়ে দেখেন আমার এখানে গরম মশলাটা গুঁড়ো করা হয়েছে, এখানে হচ্ছে গিয়ে সরিষা গুঁড়ো, গরম মশলাটা কিন্তু আধা ভাঙা করা হয়েছে। আর এখানে নিয়েছি আস্ত শুকনা ঝাল, একটু শুকনা ঝালটা ফেলে নিয়েছি, আর বেশ কিছুটা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের ভিতরে তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি করেই দিতে হবে, যেন এই তেলেই আপনার আচারটা ডুবে থাকে। আপনার কিন্তু এভাবে যদি আপনি এই বৃষ্টির সিজনে আচারটা বানান, তাহলে কিন্তু আপনার আচারটা নষ্ট হবে না। আপনি যদি এখন এই ভাজা তেলে আচারটা ডুবে থাকে, তাহলে কিন্তু আপনার কাঁচা তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এজন্য আচারটা বানানোর সময় অবশ্যই বেশি করে তেল দিবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে আমি দিয়ে দেব রসুন
রসুন কুচানোগুলো। রসুন কুচাটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব ঝাল, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। দেখেন কিভাবে তেলগুলো ফুটে উঠছে, আমি এর ভিতরে ভাজা ভাজা করে নিচ্ছি। আচারটা বানানোর সময় অবশ্যই আপনি কাঠের খুন্তি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না। আমার ঝাল আর রসুনটা একটু ভাজা হয়ে আসলে এটা কিন্তু লাল করা যাবে না, আধা ভাজা হলে এর ভিতরে আমি আগে থেকে মাখিয়ে রাখা চিনি দিয়ে সেই আমটা এর ভিতরে আমি ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব, যেন আচারটা আমার একটু তেলেই ভাজা ভাজা হয়ে যায়। এটা আর রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই। দেখেন আমি কি সুন্দর নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। এভাবে কিন্তু বারবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে করে রাখা শুকনো মশলাটা। আমি মশলাগুলো শুকনো এই জন্য করেছি যেন আমার মশলায় কোনো পানি না থাকে, আচারটা করতে সুবিধা হবে। আমি এখন কিন্তু বৃষ্টির সিজন, আচার রোদে দেওয়ার ঝামেলা থাকে, যাতে আচারটা নষ্ট না হয় এই জন্য আমি সব মশলাগুলোই শুকনো দিয়েছি। আমটাও শুকিয়ে নিয়েছি, যাতে আমার এভাবে আচার বানালে আচার কিন্তু আর রোদে দেওয়া লাগবে না। দেখেন আমার আচারটা কিন্তু বানানো শেষ, কালারটা কত সুন্দর আসছে। এবার কিন্তু বয়মে ভরে নেওয়ার পালা। দেখেন এবার আমি কাচের একটা বয়মে ভরে নিয়েছি। এভাবে যদি আপনি আচারটা বানিয়ে রেখে দেন তাহলে আপনি কিন্তু সারা বছরই খেতে পারবেন। হ্যাঁ, এখন আপনার রোদে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই বৃষ্টিটা শেষ হয়ে গেলে মাঝে একটু বয়ম সহ রোদে দিবেন, তাহলে কিন্তু আপনার আচার আর নষ্ট হবে না। খুব সহজ একটা আচার বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর আসছে। আমাদের আমের আচার বানানো শেষ। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।